অ্যাক্সিডেন্ট। আর্লি সকাল, এখন বাজে অলমোস্ট 5টা বাজে বরাবর। সো আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। সো আজকে ব্লগটা এনজয় করেন। আর ইন্টারেস্টিং কিছু জিনিস আজকে আমি শেয়ার করব, যেগুলো আপনারা আদার্স কোনো ভিডিওতে পাবেন না। একদম সকালবেলা, এই কারণে আবহাওয়াটা ঘোলা হয়ে আছে। অনেকে বলতে পারেন এটা আবার কোন রোডে ঢুকছি বা আমি আবার যাচ্ছি কোথায়, এদিক দিয়ে ভাই যাচ্ছি কক্সবাজারে। কিন্তু ভাই ওই রোডটাতে ওঠার আগে আমি আসছিলাম পূর্বাচল দিয়ে, কারণ আমার সাথে একটা বাইক যাওয়ার কথা ছিল। পরবর্তীতে আমার বাইকটা স্টার্ট হচ্ছে না। 4V বাইকে সম্ভবত ইঞ্জিন অয়েল অনেকদিন ধরে চেঞ্জ করে না বা সার্ভিসিং অনেকদিন থেকে করে না। কালকে ওকে বলে রাখছিলাম সকালবেলা যে তুই সার্ভিসিংটা করে রাখ, কিন্তু ওই আর কি সার্ভিসিংটা করে নাই, এই কারণে আজকে ওই যেতে পারে নাই। তা আমি বের হলাম একাই, যাচ্ছি একাই, যেহেতু বাসা থেকে আসছি। আর আমার একটা খারাপ অভ্যাস কি, আমি কখনো ট্যুরের জন্য বের হলে, বিকজ অফ আমি যদি বের হই বাসা থেকে বলে যে আমি ট্যুরে যাব, আলহামদুলিল্লাহ যেভাবেই হোক আমি যাওয়ার চেষ্টা করি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদিক দিয়ে, সম্ভবত মেবি রূপগঞ্জ, রূপসী, অথবা সামনে একটা সেতু আছে রূপগঞ্জ সেতু। সো এই সেতুটা দিয়ে পার হব, পার হয়ে তারপর আপনার কাশপুর ব্রিজ দিয়ে আমাকে বের করবে, যতটুকু ম্যাপে দেখতে পারছি। তো মেবি অলমোস্ট আমাদের সময় লাগবে 8 ঘন্টা 49 মিনিট, টোটাল অন এভারেজ 10 ঘন্টার মতো সময় লাগবে। প্যারা নাই, আমরা যদি 5টার আগে পৌঁছাতে পারি তাহলেই এনাফ। এখন বাজে অলমোস্ট ভোর 5টা 47। সো 5টার ভিতর পৌঁছাতে পারলে এনাফ। পাগলা রাইড আজকে করব না, একটা রিল্যাক্সের ট্যুরে বের হয়েছি, কারণ রিল্যাক্স করার জন্যই বের হয়েছি। সেই কারণে পাগলামি করার কোনো প্রয়োজনই নেই। সো রিল্যাক্স যেহেতু করবো, একটু ভালো মতনই করি। সো এই রোডটা পার হই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি, বিকজ অফ এই রোডটা কত ভাঙা আপনারা দেখতেই পারতেছেন। এখন আছি মেঘনা সেতুর ব্রিজের এখানে। মেঘনা সেতুতে মনে হয় এদিকটা তো টোল লাগে না, আমরা তো এদিক দিয়েই যাই। জি, আমরা তো এদিক দিয়ে যাই, টোল তো লাগে না মেঘনা ব্রিজে। ভাই সবাই যাইতেছে, উনি কই ফাঁকি দেয়। মেঘনা সেতুতে আসলে কোনো বাইকের টোল নাই। আমি এর আগেও যখন মেঘনা সেতুতে আপনার চাঁদপুর গেছিলাম, তখন আপনারা দেখছেন আমার কাছ থেকে টোল নিছে, বাট এইবার আমি টোল দেই নাই। আমি বাম দিকে, এক বড় ভাই আমার বলে দিয়েছে আসার আগে যে মেঘনা ব্রিজে তো তোমার বাম দিক গেলে টোল লাগে না, তুমি বাম দিক দিয়ে যাবে। উনি আমার আটকাইলো গেলো, এদিক দিয়ে নাকি টোল লাগে, ওদিক দিয়ে গেলে মানে বংচং বগিচগি বুঝাইছে আর কি। চাইছিল 20 টাকা খাইতে, যাই হোক আমি 20 টাকা দিব কেন? যেই জায়গায় টোল লাগে না সেই জায়গায় আমি টোল কেন দেবো? হোয়াই নট, আমাকে স্লিপ দেব, আমি তো টোল দিতে রাজি। উনি আমাকে স্লিপের কথাও বলে নাই, তো আমি টোল দিতেও রাজি না। আসেন এখন আপনাদেরকে বলি আমি কি প্যারা থেকে মুক্তি পাইছি এতদিন পর। আমার অলমোস্ট আপনার ভার্সিটি লাইফের শেষ সেমিস্টার ছিল এটা, এরপরে আরেকটা সেমিস্টার আছে, অথবা সর্বোচ্চ আর 6 মান্থের মতো ভার্সিটিতে আমি আসি। সো আমার ভার্সিটি লাইফের বলা চলে একদম এন্ড টাইমে আসি আমি, এন্ড টাইমে। সো এই টাইমটাতে জানেন অনেকে যে এই টাইমটাতে অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে। তেমনি আমার এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল কালকে, মাত্র 5টার দিকে শেষ হয়েছে, কালকে বিকাল 5টার দিকে শেষ হয়েছে। দেখা যাচ্ছে একটানা আপনার 10-12 দিন সেমিস্টার ফাইনাল ছিল। তো 10টা-12টা দিন আমার মানে কি একটা অবস্থায় যে গেছে সেমিস্টার ফাইনাল পরীক্ষায়। তো এই কারণে একটু আপনার মাথাটা, মাইন্ডটা ফ্রেশ করার জন্য যাচ্ছি, কারণ মাইন্ডটা ফ্রেশ না করতে পারলে ভাই দেখা যাচ্ছে কোনো কিছুই হবে না। টাকা পয়সা আপনি জীবনে অনেক কামাতে পারবেন, আপনি পকেটের ভিতরে টাকা জমিয়ে রাখতে পারবেন আজীবন, কিন্তু আপনি ট্যুর করার সময় যদি মিস করে ফেলেন, দেখা যাচ্ছে কিছুদিন পর জব সেক্টরে ঢুকে গেলে বা কর্মক্ষেত্রে ফুল ফর্মে নেমে গেলে আর তো এই সময়টা পাবো না, বা আর তো এই সময়টা নাও পেতে পারি। তো আল্লাহর অশেষ রহমতে এখন আবারও আমি চলে আসলাম আপনাদেরকে নিয়ে আরেকটা ট্যুর করার জন্য। আবহাওয়া মনে হয় বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে ভাই মনে হয় না ব্লগিং কন্টিনিউ করতে পারবো। তো যতক্ষণ ব্লগিং কন্টিনিউ করি ততক্ষণ তো আপনারা আমার সাথে আসেন আশা করি। সো দেখতে থাকেন। আর আবহাওয়াটা একদম আজকে মানে বাজে সকাল 6টা 25, হয়তো সামনে আরও রোদ উঠবে আশা করি। এখন আবহাওয়ার ব্রডকাস্ট দেখে তো আর বের হওয়া যায় না, কারণ বাংলাদেশ আবহাওয়া অফিস যা বলে
তার উল্টাটাই সবসময় হয় বা তার অপোজিটটাই সবসময় আমরা সবাই দেখতে পারি। তো এই কারণে আবহাওয়ার অফিসের কথা সবসময় বিশ্বাস করা যায় না, বিশেষ করে বাংলাদেশে। আপনি বিশ্বের সব দেশে বিশ্বাস করতে পারবেন, কিন্তু বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া অফিসে যেটা বলে ওইটা আসলে উল্টাটাই হয়। আমি সবসময় যেটা রিয়েলাইজ করছি, এই যে এরকম সিএনজি, এরকম ব্যাটারি রাস্তার ভিতরে উল্টা আসে। তো এই কারণে এইদিকে আসলে গাড়ি টাইনা ভাই মজা নাই। এদিকে যদি আপনার অন এভারেজ 90-এর উপর টান না রাখা যায়, তাইলে মনে করেন টাইনা তো এই পথ শেষ করা যাব না। এই পথ শেষ করতে হলে অন এভারেজ 90-এর উপর স্পিড রাখতে হইব, আর গাড়ি দুমছে টানতে হইব। এখন অনেকে বলেন ভাই আপনি কি টানাটানি প্রমোট করতেছেন? ভাই টানাটানি প্রমোট না, আপনি বিকজ কোনো জায়গায় যেতে হলে সবসময় মনে রাখবেন যে আপনাকে তো একটু হালকা পাতলা টানতেই হবে। আপনি যদি সবসময় যে ওই যে এলাকার ভিতর যে সিস্টেমে চালান, ওই সিস্টেমে হাই রোডে এসে চালাইলে ভাই হবে না, অথবা আপনি ওই সিস্টেমে হাই রোডে এসে ভাই চালাইলে হবে না। আমার পপন একটা লাগানোর দরকার, কিন্তু আমি পপন লাগাবো কোথায় সেই রাস্তাটাই পাচ্ছি না। কারণ আমার এদিকে আপনার কিট নাই, তো পপন লাগাইলে পুলিশে মামলাও দিতে পারে। পপন থাকলে আরও সুবিধা হইতো, কারণ আমার মনে হয় এই হর্নটা অনেক ড্রাইভার ভাইদের কান পর্যন্ত যাচ্ছে না। এই উনি যেই চাপ দিল আমারে, বিশাল কড়া চাপ দিল, উনি তুমসে টানতেছে, উনি কড়া চাপ দিল, কড়া। যাই হোক, এরকম রাস্তার ভিতরে হবেই। আর রাত্রেবেলায় এখন আরও বেশি বিপদ, কারণ আপনার দেশের আইন শৃঙ্খলা এখন একটু আনস্টেবল অবস্থায় আছে। তো এই কারণে রাত্রেবেলা ট্যুর করা আমি মনে করি না ফেভারেবল, বা রাতের বেলা ট্যুর করা আমি মনে করি না ভালো। আপনারা যারাই আসলে ট্যুর করেন, যদি গ্রুপ ট্যুর হয় তাহলে রাতে করা ভালো। যদি একজন দুইজন হয় তাহলে একটু যখন লোকজন থাকে তখন চলাচল করা বেশি মনে হয় আমার পক্ষে বেটার। আর এই রোডে আমি শুনছি মেশিন গানের একটা সমস্যা আছে, স্পিড গানের। তো স্পিড গানের সমস্যাটা যদি দেখি তাহলে আবার স্পিড কমাই দিতে হবে, কারণ এর আগে আমার একটা স্পিড মামলা খাই নাই, কিন্তু রেকার বিল দিয়ে ছুটাইছি। সেটা হলো আপনার কুয়াকাটা ট্যুর থেকে আসার পর। এরপর 2-3টা ট্যুর দিছি, 2-3টা ট্যুর দেওয়ার পরও আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো স্পিডের মামলা খাই নাই। তো আশা করি এইটা তো স্পিডের মামলা খাবো না। আর স্পিডের মামলা ভাই অনেক টাকা হয়ে যায়, দেখা যাচ্ছে আপনার রেকার বিল দিতে গেলে 1200 টাকা। যেমনটা বলছি, এরকম ব্যাটারি থেকে দইরা সব গাড়ি আসলে উল্টা আসে। তো উল্টা আসছে ভাই, আসলে টাইনা যেমনটা বলছি মজা নাই, রাস্তার ভিতরে টাইনা ওরকম মজা পাওয়া যায় না। তো আর একটু সামনে আগাই নেই, ফাঁকা রাস্তায় আসলে আপনাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। অনেকক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে, দেখতেই পাচ্ছেন গাড়ি পুরো ভিজে আছে। আর আমি রেনকোট পরে নিয়েছি, গ্লাভসটা খুলে নিয়েছি। এখন অনেকে বলতে পারবেন গ্লাভসটা কেন খুলছি। গ্লাভসটা ভাই খুলছি কারণ হলো আমার হাত পুরাটা ভিজে গেছে, এখন গ্লাভসটা একদম পানি চুচু করতেছে। সেই কারণে আমি মনে করছি আমি গ্লাভস পরে এখন কমফোর্টেবল না, সেই কারণে আমি খুলেছি। এখন একটু টানাটানি করা যাবে, কারণ এখন এদিকে রোডঘাট ফাঁকা আছে। আর আবার কখন বৃষ্টি আসে আকাশের অবস্থা বেশি ভালো না, যেহেতু বর্ষাকাল মোটামুটি চলতেছে। সেই কারণে বৃষ্টি কখন আসে বৃষ্টি না আসে সেটা বলা যায় না। অ্যাক্সিডেন্ট এই মহাসড়কে ম্যাক্সিমাম এই সমস্যাগুলি হয়। অ্যাক্সিডেন্ট, একটু সাবধানের অভাবে মহাসড়কে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই কারণে আমি রাতে আর কি প্রেফার করি না, বিশেষ করে আমার নিজের জন্য। যদি গ্রুপ রাইড হয়, তথাকথিত গ্রুপ রাইড হলে ওইটা আলাদা হিসাব, কারণ গ্রুপ রাইড হলে আপনার মোটামুটি রাতে ভালো পরিমাণে গাড়ি থাকে, একসাথে মোটামুটিভাবে টানা যায়, সকলেই টানা যায়। সো আমি এর আগে ঢাকা থেকে একদম আপনার চট্টগ্রামে একবার বিরতি নিয়েছিলাম, এর আগে কখনো বিরতি নেই। মানে যখন আমরা বান্দরবন গেছি তখন ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, দেখবেন। হয়তো আমার বাইক নিয়ে যাই নাই, কিন্তু আমি বাইক চালাইছি যাওয়ার সময়, আসার সময় বাইক চালাইছি। আমার এক বড় ভাইয়ের বাইক ছিল, ওই সময়টাতে আমার সুজুকি জিক্সার SF বাইকটা কিনছিলাম। SF বাইকের নাম্বার পাওয়া হয় নাই, কারণ আমি সুজুকির কাছে নাম্বারে টাকা দিছি, ওনারা আমার নাম্বার দিতে লেট করছে। সেই কারণে নাম্বারটা পাওয়া হয় নাই বইলা আমি আসলে বাইকটা নিয়ে যেতে পারি নাই। কিন্তু ভাই ব্রাদারের বাইক আছে, ভাই ব্রাদারের বাইক আসলে চালাইছি, ভাই ব্রাদারের বাইক নিয়ে গেছি। তো আমার আসলে বাইক না থাকলে আসলে প্যারা হয় না। আমি যদি চাই একটা বাইক আসলে ম্যানেজ করা যায়, বা আমি যদি কাউকে বলি যে ভাই চলেন আজকে কক্সবাজার যাই, বা আজকে এই জায়গায় যাই, কালকে এই জায়গায় যাই, তো অনায়াসে যাওয়া যাবে। কারণ ওইরকম আসলে আস্তে একটা সার্কেলের সাথে চলি। তো আপনারা সবসময় সার্কেল চয়েস করার সময় যারা আপনাকে বিশ্বাস করে বা আপনি যাদের বিশ্বাস করেন এমন সার্কেলের সাথে চলবেন। আপনি এমন একটা সার্কেলের সাথে চললেন যে সার্কেলটার সাথে আপনার নিজেরই আসলে বিশ্বাস নাই, সে সার্কেলটার প্রতি। অনেক উশৃঙ্খল সার্কেল দেখা যাচ্ছে, তারা শুধু রেস করার জন্য আসে।
সো ওই রকম সার্কেল হলে তো আপনার বিপদে পড়তেই হবে বা আপনাকে তো বিপদে হতেই হবে। তো আবহাওয়া এরকম, জানি না কক্সবাজারের আবহাওয়া কেমন হয়। আমি যত দিন পর্যন্ত কক্সবাজার যাচ্ছি, আমার লাইফে বাইক নিয়ে এটাই আসলে 3 নাম্বার টাইম কক্সবাজার যাওয়া। আমার লাইফে প্রথম আমি গেছিলাম আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা নিয়ে, আমার নিজের বাইক। আর যখন আমার ফুরি বাইকটা ছিল তখন গিয়েছিলাম আমার নিজের বাইকটা নিয়ে। এছাড়া ভাই ব্রাদারের বাইক দিয়ে গেছি 2বার। ভাই ব্রাদারের বাইক একবার আমার সুজুকি জিক্সার মনোটন সেল করার পরে আমি আমার এক বড় ভাইয়ের বাইক ছিল 4B, ওইটা নিয়ে গেছিলাম একবার। আবার আমি গেছিলাম বাজাজ পালসার 150cc যেটা আছে কালো কালার, তো 150cc কালো কালারটা নিয়ে গেছিলাম ডাবল ডিস্ক। তো এই তো, আর এখন যাচ্ছি মোটামুটি বলা চলে 6বার বাইক নিয়ে আজকে গেলে যাওয়া হবে। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু যেতে পারি। সেদিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। আমি টেনশন করতেই সামনে আবার কোনো মেশিনের প্রবলেম আছে কিনা, মেশিন বলতে স্পিড গানের। তো মেশিনের প্রবলেম থাকলে তো ভাই বুঝতেই পারতেছেন মামলা তো একটা খেতেই হবে। তো গাড়িটারির সাথেই আমি চেষ্টা করতেছি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখার জন্য বা নির্দিষ্ট পরিমাণে স্পিড মেনটেন করার জন্য যতটুকু আসলে করা যায়। তো যেমনটা বলছিলাম, পফন অবশ্যই হাই রোডের জন্য দরকার। আমি এখন বুঝতেছি হারে হারে অবশ্যই আমার বাইকটাতে আমি পফন লাগাবো। নেক্সট টাইম যখন আবার ট্যুরে যাব কোনো, তখন পফন লাগায় আসবো, আবার ঢাকা যেয়ে পফন খুলে ফেলবো। না হলে ভাই ট্যুর আসলে দেওয়া যাবে না, কারণ না হলে আমি সমস্যায় পড়ে যাব। কারণ এই হর্ন নিয়ে ভাই আসলে ট্যুর করা যাবে না, কারণ এই হর্নে আসলে ভাই ঠিকমতো সাউন্ড নাই বা এই হর্নে আসলে ঠিকমতো আসলে আওয়াজ নাই। সেই কারণে এই হর্ন দিয়ে আসলে চলে না। পফন না হলে হাই রোডে অনেক সমস্যা বা অনেকে আসলে প্যারার ভিতরে পড়তে হয়। চট্টগ্রাম এখনও 167 কিলোমিটার। তো চট্টগ্রাম আগে যাই, চট্টগ্রাম যাইয়া এখন ইচ্ছে আছে, খাওয়া দাওয়া করছি। বৃষ্টি যখন নামছে তখন আপনার এক হোটেলে, একটা সালাদিয়া হোটেল, এখন অনেকে বলতে পারেন ভাই সালাদিয়া হোটেল কই থেকে বলেন। সালাদিয়া হোটেল বলতে ভাই ওই সালা টালা দেওয়া থাকে, তো ওই হোটেলকে আর কি আমার বাসায়, এটা মাই ওপিনিয়ন বলা চলে, একদম মাই ব্যক্তিগত ওপিনিয়ন। এখন আপনাদের মতামতের সাথে নাও মিলতে পারে, আপনাদের মতামতের সাথে ভিন্নতা হতেও পারে। সালাদিয়া হোটেল বলতে ওই সালা টালা দিয়ে একদম আপনার দেখা যাচ্ছে অত জাঁকজমট না হোটেলটা, মোটামুটি লেভেলের আর কি, ভালো মোটামুটি লেভেলের চলে, এরকম একটা হোটেলকে বলে সালাদিয়া হোটেল। বা এরকম একটা হোটেলকে আমি সম্বোধন করি যে আসলে সালাদিয়া হোটেল বলে। যাই হোক, এই হোটেলে খাওয়া দাওয়া করছি, আমরা 2 জন খাওয়া দাওয়া করছি। আমার ফ্রেন্ড আমার পিছনে আছে, ওর বাইকটা আসলে নিয়ে আসতে পারেনি। বেচারার মনটা কষ্ট অনেক, বেচারার বাইকটা কিনছে বেশি দিন হয় নাই। 4B বাইকটা কিনছে সেকেন্ড হ্যান্ড কিনছে, 20,000 কিলোমিটার চলা। আমার জানাও নাই, বাইকটাতে এমনিতে ইন্টারনাল সমস্যা ছিল। ওই আসলে ইন্টারনাল সমস্যা দেওয়ার কারণে বাইকটা আসলে সার্ভিস করায় নাই। আমি বলছি তুই যেহেতু ট্যুরে যাবি, লম্বা ট্যুরে, সার্ভিসটাকে করায় নিস। পরবর্তী সকালে বাইকটা স্টার্ট হচ্ছে না, হয়তো সিটিআইতে প্রবলেম হয়েছে, না হলে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে, এখন জানি না। আর আমার বাইকটা আমি যখন কক্সবাজার ট্যুরে যাচ্ছি তখন আমার বাইকটাতে কিন্তু ডুয়েল ইরিডিয়াম প্লাগ ইনস্টল করা, মানে ডাবল ইরিডিয়াম প্লাগ, ইভেন রেসিং কয়েল ইনস্টল করা। তো এখন আর কি বোঝা যাবে এটাতে আপনার কতটুকু পারফরমেন্স দেয় বা কতটুকু পারফরমেন্স আপডেট হয়েছে, সেটা আর কি আমি বুঝতে পারবো। তো আমি 100-110 এর ভিতরেই আসি, এর বেশি উঠতেছি না। কারণ ভাই যেহেতু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে রাস্তা ভেজা থাকে, তো ব্রেকিংয়ের একটা বিষয় আছে। আর গরু দেখছেন, গরু যাচ্ছে, গরু, এটা আপনারা অনেকে বলতে পারেন কখন ভিডিওটা করছি, ভিডিওটা অনেক আগে করা। তো আমি ডেট টাইম বলতেছি না, কারণ কবে ভিডিওটা আপলোড দেই সেটা ভাই বলতে পারতেছি না, কারণ আমার লাইন আপে অনেকগুলো ভিডিও আছে। গরু দেখে যদি অনেকে বোঝেন তাহলে কমেন্ট করেন এটা কবেকার ভিডিও বা কোন দিন আমি ভিডিওটা তৈরি করছি। আসলে আমি বর্তমানে যে জায়গায় আছি এরিয়াটার নাম কি, যদি কেউ জানে একটু কমেন্ট করে জানান তো। আমার সামনে গুগল ম্যাপ নাই, তো গুগল ম্যাপ থাকলে আমি আসলে বুঝতে পারতাম যে এরিয়াটার নাম কি। এরিয়াটা আমি অনেকবারই গেছি, যখন চট্টগ্রাম, কক্সবাজার এসে যাওয়া আসা করি, এরিয়া দিয়ে যাই, কিন্তু এরিয়াটার নামটা আমি জানি না। এরিয়া যদি কোনো ভাই ব্রাদার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই মিনহান ট্রেডের এই পাশে যারা আছেন বা এই আশেপাশে, রাস্তার আশেপাশে যারা আছেন, তারা একটু কমেন্ট করে নিন এরিয়াটার নামটা কি। এরিয়াটার নামটা আমি আসলে, হয়তো যদি সামনে ম্যাপ থাকতো তাইলে আপনাদেরকে কোশ্চেনটা করতাম না। এখন অনেকে বলতে পারেন ম্যাপটা কেন নাই, ভাই বৃষ্টির কারণে আমি সব রেনকোট পরে নিছি, তো রেনকোট পরে সব আসলে ভিতরে ঢুকায় রাখছি। ভিতরে ঢুকায় রাখার কারণে আমি আসলে এখন চেষ্টা করতেছি একটু টাইনা রাস্তাটা একটু শেষ করার জন্য, কারণ 7টা 21 বাজে। আমরা অলমোস্ট চালায় ফেলছি 85 কিলোমিটার বাসা থেকে। তো 85 কিলোমিটার চালাইছি, আরও তো আমাদের দেখা যাচ্ছে আপনার 350 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো একটু না টানলে তো ভাই এই রাস্তা শেষ করা যাবে না ভাই, একটু না টানলে তো এই রাস্তা আসলে যাইয়া কুলাতে পারবো না। টাকা টানতে হবে ভাই প্রচুর, না টানলে এই রাস্তা শেষ করা যাবে না।
অবশ্যই টানতে হবে। এই যে দেখেন আবার কি ঘুরাচ্ছে এই মেন রাস্তার ভিতরে, আর লোকজন চলাচল করতেছে তো দিনের বেলা, তো এই কারণে বেশি টানা যাচ্ছে না। তারপরও 100, 110, 115, 120-এর ভিতরে আসি। তো বর্তমানে এই অবস্থা আপনাদের সাথে নিয়ে বর্তমানে টানাটানি করতেছি। আমি আবারও বলতেছি, আমি কখনো স্পিডিং প্রমোট করি না, স্পিডিং প্রমোট করার বিষয় না, কারণ টপ স্পিড কখনো ভালো জিনিস না। টপ স্পিড আপনি আজকে তুললে কালকে আপনার ক্ষতি হবে, বা সাডেন টাইম পরে আপনার এটা আসলে নেশায় পরিণত হবে। তো আবারও বৃষ্টি নামতেছে, আয় রে, আবারও বৃষ্টির ফুটা পড়তেছে। তো ভিডিওটা মনে হয় আবারও বন্ধ করতে হবে। যাই হোক, কিছুক্ষণ আগে বৃষ্টি গেল, প্যারা নাই। তো মাক্কা ছাকা আপনার সামনে প্রচুর টানাটানি করতেছি। টানাটানি করাই দরকার। 250 সিসি গাড়ি নিয়ে যদি না টানাটানি করি তাহলে তো 250 সিসি ইজ্জতটাই দিলাম না, বা 200 এটারে খাইয়ে দেই, এই দুটোর মাঝখান দিয়ে যাই খাইয়ে দেই। তো 3 পার্ট হ্যান্ডেল থাকলে দেখা যাচ্ছে আপনার কাটছাট করে যাওয়া যায় অনেক আসলে ইজি। আর সিঙ্গেল থাকলে আরও বেশি ইজি। আপনার যেহেতু ডুয়েল আছি, তো একটু আসলে কেয়ারফুললি যেতে হচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট মোটামুটি ভিজা আছে। এদিকে মনে হয় বৃষ্টি হয় নাই, পিছনে বৃষ্টি হয়েছিল, সেদিকে আসলে মোটামুটি টানতেছি। এখন দেখা যাক যদি সামনে আবার স্পিড গানের প্রবলেমে না পড়ি তাইলে হয়তো ভালো। আল্লাহর রহমতে যদি স্পিড গানের কোনো প্রবলেম না থাকে তাইলে অনেকাংশে আসলে বেটার, অনেকাংশে আসলে মনে করবো যে ভালো হবে। তো রাস্তায় এই যে আবার গাড়ি চাপের দিকে আসে মোটামুটি, বা গাড়ি চাপের দিকে আসে। তো পফন নিয়ে আসলে ভালো হইতো, পফন নিয়ে আসলে হয়তো সবের কান পর্যন্ত হর্নটা পৌঁছাইতো। তো এখন আসলে হর্নটা সবের কান পর্যন্ত যাচ্ছে না, এই কারণে হয়তো অনেকে আসলে হর্নটা শুনতেছে না। এই যে দেখেন, এই যে উনি আবার কি করে এদিকে। আমরা আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ঢুকে গেছি। কুমিল্লা মায়ামি কিছুক্ষণ আগে পার করলাম। সো মায়ামি রেস্টুরেন্ট যেটা আছে আর কি, কুমিল্লা মায়ামি রেস্টুরেন্ট তো কুমিল্লাই পড়ে, তাই তো? এখন কুমিল্লা যদি না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান কোন জায়গায় পড়ে, কারণ আমি আবারও বলছি আমার এই আশেপাশের রাস্তাঘাট সম্পর্কে ইন টোটালি কোনো নলেজ নাই। আমি আসি ট্যুরের সময় জাস্ট এদিকে চলাচল করি, এছাড়া আমার আসলে এদিকে কখনো কোনো রিলেটিভও নাই, যে দেখা যাচ্ছে কোনো ভাই ব্রাদারও নাই যে আমি এদিকে আসবো, আইসা থাকবো, বা এদিকে আসলে থাকার ওরকম অপশনও হয় নাই। এটা হলো বিরতির রেস্তোরাঁ। সো কুমিল্লাতে এখন আমরা আনুষ্ঠানিকভাবে আসি। তো অলমোস্ট বাইক চলছে 110 কিলোমিটার। তো 110 কিলোমিটার চলা অবস্থায় বর্তমানে আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সামনে যে আবার ভিডিওটা স্টার্ট করব। এখন এই জায়গা থেকে ভিডিওটা স্টপ করি, কারণ একটু টানাটানি করতে হবে। টানাটানি না করলে আসলে এই রাস্তা শেষ করতে পারবো না। আমি যদি 80, 90 বা 60, 50-এর ভিতর টানি তাহলে দেখা যাচ্ছে আমার অনেক সময় লেগে যাবে। হালকা পরিমাণে টানতে হবে। হ্যালো হাম্বা, হাম্বা। গরুগুলোর অনেক কষ্ট হইতেছে রে ভাই, এদের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, এগার অবস্থা। হ্যালো, এদের তো জবান নাই, আমি হেলো হেলো করলে ওরা করবে আরেক গরু আমার লোকে হেলো হেলো করতেছে। যাই হোক, জবান থাকলে ভাই এরাও কথা বলতে পারতো। অনেক কষ্ট হচ্ছে দেখে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। যাওয়ার সময় এই জিনিসটা চোখের সামনে আসলো, তো আমি একটা জিনিস কল্পনা করলাম। কিছুদিন আগে আমাদের কুরবানির ঈদ গেল, সেই কুরবানি ঈদের সময় কত কত পশু আল্লাহর নামে কুরবান হয়েছে, কত কত পশু আল্লাহর নামে কুরবান হয়, এটা তো আমরা জানি। তো আল্লাহ তাআলা আশা করি এই পশুগুলোর উসিলায় আমরা যারা আসলে পাপী বান্দা আছি তাদের একটু হয়তো পাপের হালকা পরিমাণ হইলেও কমাবে, যেহেতু কুরবানি একটা ভালো কাজ, মহৎ কাজ। পশুগুলোর অনেক কষ্ট হয় ভাই, ঢাকা আনা, আবার ঢাকা থেকে বিভিন্ন জায়গায় নেওয়া, কিন্তু যখন তারা একটা জায়গায় বড় হয় তখন আসলে এই পরিশ্রমগুলো হয় না বা এই কষ্টগুলো হয় না। তারা শুধু ওই জায়গায় আস্তে করে বড় হয়, বড় হয়ে আবার যখন ঢাকা আসে তাদের কষ্ট আবার ঢাকায় হাটে এসে দাঁড়া করায় রাখে 10-12 ঘন্টা। আসলে একটা বড়। যাই হোক, আল্লাহ তাআলা যে প্রাণীকে যে জিনিসের জন্য সৃষ্টি করছে ওই প্রাণী ওইটার জন্য উত্তম। যেমন মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য। বাই দ্য ফ্যাক্ট যারা অন্য ধর্মের আছেন তারা আবার কিছু মনে করেন না, আমি একটু আমাদের মুসলিম ধর্মের লোকদের জন্য এই কথাটা বলছি। আনুষ্ঠানিকভাবে আমরা ফেনী ঢুকে গেলাম। সো ফেনী সড়ক বিভাগ দেখলাম কিছুক্ষণ আগে স্বাগতম লেখা আসলো। সো ওইটা দেখে আমি বলতে পারলাম যে আনুষ্ঠানিকভাবে ফেনী ঢুকে গেলাম। কিন্তু ফেনী আরও 6 কিলোমিটার অপেক্ষা করতেছে, আরও 6 কিলোমিটার পরে ফেনী। সো এর আগে আমার কখনো ফেনীতে নামা হয় নাই, ফেনীতে দাঁড়ানো হয় নাই। সো আজকে আমি ফেনীতে নামবো। আমি টার্গেট নিয়েছিলাম চট্টগ্রাম যে ডাইরেক্ট থামবো, কিন্তু আরেকটা বিরতি নিতে হবে। আমার ফ্রেন্ডের আসলে পিছন অংশ ব্যথা হয়ে গেছে, পশ্চাৎ অংশ। তো সবগুলো ব্যথা হয়ে যাওয়ার কারণে এই কারণে একটু থামতে হবে পিছনে।
তো পিছনে থাইমা একটু বিরতি নিতে হবে, নাইলে প্লিয়নের অসুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে আমার নিজের একটু হালকা পরিমাণে রেস্ট নিতে হবে, পানি টানি খেতে হবে, খেয়ে আবার গাড়ি স্টার্ট করতে হবে একদম চট্টগ্রাম যে, তারপর বিরতি। এখান থেকে মনে হয় চট্টগ্রামের দূরত্ব আর বেশি নাই, আর মনে হয় আপনার অলমোস্ট 95, 96, 97-এর মতো এরকম হতে পারে। এখন দেখা যাক কতটুকু দূরত্ব, যতটুকুই থাকে আলহামদুলিল্লাহ যেতে পারবো আল্লাহর রহমতে। আল্লাহ যদি তৌফিক দেয়, নসিবে রাখে, আলহামদুলিল্লাহ যেতে পারবো। সো এদিকে তো ঠিক মতো গাড়ি চালানো যাচ্ছে। আমার মনে হয় মেন ভিড়টাই হবে চট্টগ্রামের পর থেকে। তো চট্টগ্রামের পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হবে, কারণ চট্টগ্রামের ওই সাইডটাতে দিনের বেলা, তো এই কারণে অটো টোটো প্রচুর পরিমাণে গ্যাদারিং করে। যাই হোক, এদিকে হালকা পরিমাণে টেনে টেনে যে ওদিকে আস্তে আস্তে গেলেও সমস্যা নেই, যেতে তো হবে। এখন টানলেও যেতে হবে, আসতে গেলেও যেতে হবে। বাইক ট্যুরের যে জিনিসটা সবচেয়ে কমফোর্টেবল বিষয় কি, আপনি বাস দিয়ে তো সব জায়গায় যেতে পারবেন, কিন্তু বাইক দিয়ে যখন আপনি ট্যুর দিবেন তখন দেখা যাচ্ছে আপনি যেই জায়গায় দাঁড়ানোর ইচ্ছে হচ্ছে ওই জায়গায় দাঁড়াচ্ছেন, আপনি যেই জায়গায় মানে 10 মিনিট দাঁড়ানোর ইচ্ছে হচ্ছে ওই জায়গায় 10 মিনিট দাঁড়াচ্ছেন, যেই জায়গায় 2 মিনিট দাঁড়ানোর ইচ্ছে হচ্ছে সেই জায়গায় 2 মিনিট দাঁড়াচ্ছেন। যেমন কিছুক্ষণ আগে আমরা একটা বিরতি দিলাম ফেনীতে, ফেনী সম্ভবত মহিপাল এরকম একটা জায়গা হতে পারে। এই জায়গায় বিরতিটা অন এভারেজ আপনার 10 মিনিটের মতো দিছি, কিন্তু বাসে যখন ট্যুর করি তখন দেখা যায় আপনার আধা ঘন্টা একটা বিরতি দেয় বা 20 মিনিটের একটা বিরতি দেয়, আরেকটা হলো 10 মিনিটের বিরতি। এই দুই বিরতি দিয়েই আমাদের গন্তব্যে নিয়ে যায়। কিন্তু বাসের সময় অনেকে দেখা যাচ্ছে অনেক সময় আপনার 1 নাম্বার ধরতে পারে, 2 নাম্বার ধরতে পারে। সেগুলো ধরলে চাপ দিয়ে নিয়ে বসে থাকতে হয়, কখন বাস থামবে, থামার পর 1 নাম্বার 2 নাম্বার ক্লিয়ার করবে। আর বাইক ট্যুরের দেখা যাচ্ছে এগুলো কোনো আর প্যারা নাই। আপনার যখন 1 নাম্বার আসতেছে তখন আপনি 1 নাম্বার ক্লিয়ার করতেছেন, যখন 2 নাম্বার ধরছে তখন আপনি আশেপাশে কোনো যদি পাবলিক টয়লেট থাকে বা দেখা যাচ্ছে পাবলিক শৌচাগার থাকে সেখানে আপনি 2 নাম্বার ক্লিয়ার করতে পারতেছেন। ইভেন আরও অনেকগুলো সুযোগ সুবিধা আছে, যখন আপনার যেই জায়গায় দাঁড়াতে মন চাচ্ছে, এই সিনারিটা ভালো, এই জায়গায় আপনি দাঁড়াচ্ছেন, ছবি তুলছেন, এই জায়গায় পরিবেশটা ভালো, সেটা আপনি আপনার ক্যামেরাতে বন্দি করছেন, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার পার্সোনাল যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হ্যান্ডেলগুলোতে আপনি পোস্ট দিচ্ছেন, ফ্রেন্ডরা দেখছে অথবা আপনার যারা ফলোয়ার তারা দেখছে। সেইটা আর কি অনেক বড় একটা বেনিফিট আর কি। আপনারা যারাই দেখা যাচ্ছে বাইক ট্যুর করেন, সো বাইক ট্যুরের ক্ষেত্রে অথবা পার্সোনাল ভেহিকেল দিয়ে যারা ট্যুর করেন, সো তাদের ক্ষেত্রে এটা অনেক বড় বেনিফিট। আমার তো ভাই ওইরকম আল্লাহর রহমতে এখনও নিজের আর কি ওইরকম ভাই একটা গাড়ি কিনে ট্যুর করার মতো এবিলিটি হয় নাই। তো যেদিন গাড়ি কিনে ট্যুর করার মতো এবিলিটি হবে আলহামদুলিল্লাহ ওদিন আমি পার্সোনাল ভেহিকেল হিসেবে গাড়ি ইউজ করব। আর অতদিন পর্যন্ত আমি বাইক ইউজ করতে থাকি, দেখা যাক। তো বাইকে ট্যুর করার একটা ফিল আছে, কিন্তু বাংলাদেশের হাইওয়েগুলো আপনার দিনের বেলাতে অনেক ঝুঁকিপূর্ণ। রাতের বেলা তো ভয় আছেই, দেখা যাচ্ছে বিভিন্ন চোর ডাকাত এগুলোর ভয় আছে, কিন্তু দিনের বেলাতেও ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনার বিভিন্ন গাড়ির চাপ, এগুলো 3 চাকার যানবাহন অথবা ব্যাটারি, এগুলো আসলে রাস্তাঘাটে থাকে। আর রাস্তাঘাটে আপনার প্রচুর পরিমাণে লোকজন দৌড়দৌড়ি করে বাংলাদেশের হাইওয়েগুলো দিয়ে, তো এগুলো আর কি একটু সমস্যা হয় বা ভোগান্তির ভিতর পড়ে। আমরা এখন অলমোস্ট কিছুক্ষণ আগে একটা বিরতি দিলাম, এখন আমাদের গাড়ি রানিং আছে অলমোস্ট 180 কিলোমিটার। তো 180 কিলোমিটার বর্তমানে রানিং। তো আবার আমি ভিডিওটা করব, আপনারা যখন চট্টগ্রাম যাব তখন আপনাদের সাথে শেয়ার করব, অথবা কক্সবাজারের ওই সাইডটাতে আমি মোটামুটিভাবে হালকা হালকা করে আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে ওই রোডগুলো কেমন, অথবা কক্সবাজার ওই সাইডটা হালকা পরিমাণে পাহাড়ি একটা রোডের ফিল আছে, সো এগুলো দেখানোর চেষ্টা করব। কক্সবাজারের অনেকগুলো ভিডিও আসবে, আপনারা সবগুলো দেখবেন। আশা করি কক্সবাজার একটা সিরিজ আকৃতিতে আমি ভিডিও দিব, হয়তো 4 থেকে 5টা কক্সবাজারের ভিডিও দিতে পারি। এখন বলতে পারেন কেন, কারণ আমি যদি পুরো কক্সবাজার একটা ভিডিওতে কভার করি বা 2টা ভিডিওতে কভার করি, সেটা ওই যে আমার চাঁদপুরের মতো হয়ে যাবে। দেখা যাচ্ছে একটা ভিডিও লেন্থ হয়ে গেছে 45 মিনিট অথবা 30 মিনিট, 40 মিনিট এরকম। সেগুলো আমি এত লেন্থ করব না, হয়তো ঢাকা টু কক্সবাজার যে ভিডিওটা আসবে বা ঢাকা থেকে কক্সবাজার, এই ভিডিওটা একটু বড় লেন্থ হবে, আর সবগুলো মোটামুটি ছোটো ছোটোই লেন্থ হবে। সবগুলো আহামরি কোনো বড় একটা ভিডিও হবে না, সবগুলোই আমি রাখার চেষ্টা করব সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে। আর যেগুলো কক্সবাজারের ভিতরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করব, আমাদের টার্গেট এখনও কোনো কিছুই নাই, কই যাব কি করব কোনো কিছুই টার্গেট নিয়ে আসি নাই। জাস্ট আপনার একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য বের হয়েছি, কারণ বাংলাদেশে মাইন্ড ফ্রেশ করার জন্য আমার মনে হয় সমুদ্র ছাড়া ভালো কোনো ওয়ে আমার কাছে নাই। হ্যাঁ, পাহাড়ে আপনি যেতে পারেন, কিন্তু বাংলাদেশে বর্তমানে পাহাড়ে যে এখন যে অবস্থা, KNF অথবা দেখা যাচ্ছে আপনার যে সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের একটা প্রভাব আছে, এটা আসলে আমার মনে হয় যতদিন পাহাড় থেকে না যাবে বা না কমবে
অতদিন একটা বিশাল প্যারার ভিতরে পড়বো বা বিশাল আর কি প্যারার ভিতরে যাব। তো এই কারণে পাহাড়ে আমার মনে হয় গ্রুপ ট্যুর ছাড়া গেলে একটু ভোগান্তি। আর গ্রুপ ট্যুর ছাড়া গেলে আমার পাহাড়ে নেক্সট প্ল্যান হলো রাজস্থলী যাওয়ার। তো রাজস্থলী যদি কোনো গ্রুপের সাথে কোনো দিন যাই সেটা তো আপনাদেরকে আমি শেয়ার করব, বিকজ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আছেন বলে আমি আছি। তো আপনারা যদি আমাকে না চাইতেন তাহলে আমি ভিডিও করতাম না, আমি ভিডিও কন্টিনিউ করতাম না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আবার দেখা হচ্ছে চট্টগ্রামে যাওয়ার পর। কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো আমরা আপনার এই যে চট্টগ্রামের কাছাকাছি যখন আসছি তখন এই আশেপাশে একটা আপনার গাড়িরে আমি দুইবার হর্ন দিছি, মানে দুইবার হর্ন দিছি, এই যেভাবে একটা দিছি দুইটা দিছি সাথেই দিছি। পরে উনি সাইড দিচ্ছিল না, আমি আবার ইন্ডিকেটার দিয়া ডিপার দিচ্ছি। এই কারণে সামনে যে উনি ব্রেক করছে, ব্রেক করে আমার সিগন্যাল দিয়েছে দাঁড়ানোর জন্য। আমি ভাবলাম হয়তো কিছু জিজ্ঞেস করবে বা কোনো কিছু বলবে। পরে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর ওই লোকটা বের হয়ে আমার কয়, এই মিয়া বেশি বাইরে গেছেন, বেশি বাইরের না, বেশি উতলায়েন না, বেশি ফাল পাইরেন না, কাইটা দিমু। আমি কি ভাই এরকম আচরণ কেন? কয় মিয়া আমার চিনেন, আমি কে? আমি চিনেন আমার কে? ওনার তো নিজের আইডেন্টিটি আর ওনার মুখের ভিতর লেখা নাই। আমি কই ভাই আমি তো ঢাকা থেকে আসছি, আপনার আইডেন্টিটি তো আপনার মুখের ভিতরে লেখা নাই, আপনি যদি বলতেন আপনাকে তাইলে ভালো হয়। পরে ওনার ড্রাইভার কয় স্যারে হইলো আমাদের দেশে বর্তমানে যে দলটা আসলে সবচেয়ে বেশি প্রভাব খাটাচ্ছে ওই দলের নাম বললো আর কি, যে উনি নাকি চট্টগ্রামের ভালো একটা প্রভাবশালী নেতা। পরে আমি বলছি ভাই আপনি যেটাই হন, আমি হর্ন দিচ্ছি যা সরার জন্য, আমি আগে যাব বা আমাকে সাইড দেওয়ার জন্য, এই কারণে হর্ন দেওয়া তো ভাই দোষের কিছু না আপনার। তারপর আমি বললাম ভাই যদি দোষের হয় আমি সরি, আমার পক্ষেতে আমি আপনার কাছে দুঃখিত বা আমার পক্ষেতে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। কারণ আমি ওনার সাথে ভাই গ্যাদারিং করতে এই জায়গায় আসি নাই, বা আমি আসলে ভাই তর্কাতর্কি করার জন্য ট্যুর ট্রাভেল করি না, আমি মাইন্ড ফ্রেশের জন্য আসছি। কিন্তু ঘটনাটা অনেকে বলবেন কেন আমাদের সাথে শেয়ার করছেন, ট্যুরের ভিতরে এই ঘটনাটা ঘটছে। সো আপনারা একটু অ্যালার্ট হয়ে থাকবেন। আমাদের দেশে যে দলটা গেছে গা এবং যে দলটা আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, সো ওই দলের কিছু কিছু লোকের জন্য, হয়তো পুরো দলটা এমন না, কিছু কিছু লোকের জন্য তাদের সমস্ত দলের আর কি নাম খারাপ হচ্ছে। সো এটাই আর কি বলার ছিল, যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে আমার সাথে হবে এটা আসলে আমি কখনো এক্সপেকটেশন করি নাই। ট্যুরে বের হয়েছি, সো এরকম এক্সপেকটেশন করি নাই। আমি জাস্ট দুইটা হর্ন দেওয়ার কারণে উনি বের হয়ে আমাকে জিজ্ঞেস করে এই মেয়ে উড়াই দিমু, পুরাই কাইটা দিমু। আমার অনেক কথাই বলছে আর কি, যেগুলো আর কি অন ক্যামেরায় বলা যাবে না। এখন অনেকে বলতে পারেন আপনি ইনস্ট্যান্ট ওই জায়গায় ভিডিও কেন করলেন না? ভাই আমাকে একজন সিগন্যাল দিছে, আমি সিগন্যাল দেখে দাঁড়াইছি, এখন উনি যে আমার সাথে এরকম বিহেভ করবে সেটা তো আমি ভাবি নাই। তাই দেখতে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম শহরে ঢুকে গেলাম। সো এখন আছি চট্টগ্রাম শহরে, একদম আমরা ঢুকতেছি, ঢোকার আগমুখে। সো এদিকে দেখলাম অনেক জায়গায় পুলিশের স্পিড গানের সমস্যা আছে, যারা আসবেন সাবধানে আসবেন। আমি নিজেই ধরা খাইতে নিয়েছিলাম দুইবার, তাও মানে 5 কাইটা চলে আসি, দেখে ভাগ্য বালা, তো কোনো সমস্যা হয় না। আর শহরে একটু ঝামেলা আছে, চট্টগ্রাম শহরে দেখবেন আপনার গাড়িটারি এলোমেলোভাবে চলে, হুন্ডার বাইক, তারপরে দেখা যাচ্ছে অটোরিকশা, সব কিছু এলোমেলোভাবে চলে। তো শহরগুলোতে একটু আপনারা সাবধান হয়ে চলাচল করবেন, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এই শহরগুলোতে, যেহেতু ব্যস্ত একটা শহর, ঢাকা সিটির মতনই মোটামুটি বলা চলে। সো একটু আপনারা কেয়ারফুলিভাবে চলবেন, না হলে আপনার একটা দুর্ঘটনা হলে, বিকজ আপনাকে কিন্তু কেউ এখানে উদ্ধার করার মতনও কেউ থাকবে না। যদি আমাদেরই এখানে দুর্ঘটনা হয়, আমাদের দুইজনেই কিন্তু আসছে, আমার ফ্রেন্ড, তার একটা বাইক আসলে না হয় ওই আসলে আমাকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিতে পারতো আর বাইকটা থাকলে। এখন যেহেতু এক বাইকের পিছনে দুইজন আছি, সো আমাদের দুজনেরই কিন্তু সমানভাবে বিপদটা হবে। সো অবশ্যই কেয়ারফুলিভাবে রাইড করবেন। ওই যে চট্টগ্রাম সামনে যে গেটটা আছে, সিটির গেটটা, সো আমরা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটিতে এন্ট্রি নিচ্ছি। সো এখানে কি লেখা আছে সেটা আপনাদের দেখাচ্ছি সামনে যেয়া। আমি চট্টগ্রাম বা চাটগাঁয়া বা চট্টগ্রাম সিটি না কি একটা সিটি লিখলাম নাকি চট্টগ্রাম সিটি, এরকমই হতে পারে। যারা এই গেটের এই জায়গায় স্পষ্টভাবে লেখা আছে একটু কমেন্ট করে জানান তো, এই জায়গায় কি লেখা আছে, সিটিটা চট্টগ্রাম না চট্টগ্রাম সিটি, সেরকমই হতে পারে। সো অবশ্যই আনুষ্ঠানিকভাবে এখন আপনাদের চট্টগ্রাম সিটিতে স্বাগতম। সো আপনারা দেখতে থাকেন, আরও সামনে যেয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন একটু সিটির ভিতরে ভালো মতো রাইড করি,
আর একটু গাড়িটাও রেস্ট দিতে হবে, কারণ গাড়িটা অলমোস্ট এখন চলতেছে 270 কিলোমিটার। তো আমরা কিন্তু টানা 100 কিলোমিটার কোনো বিরতি নেই না, এখন আবার একটা বিরতি নিব। আমরা এই ট্যুরের ভিতরে প্রতি 100 কিলোমিটারে একটা করে বিরতি নিচ্ছি, মানে 100 কিলোমিটার পর পর একটা করে বিরতি নিচ্ছি। সো আপনারা অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী, আপনাদের অবস্থা অনুযায়ী বিরতি নেবেন। আপনারা যতটুকু চালাতে পারেন এর উপর বিরতি আপনাদের নির্ভর করবে। বান্দরবন ব্লগটা যারা দেখছেন, বান্দরবন ব্লগে কিন্তু আমরা এই জায়গায় আসছিলাম অলমোস্ট সকাল 7টা বা 8টার দিকে। তো তখন এই জায়গা থেকে আমার ব্লগটা স্টার্ট হয়েছে। মেনলি এই জায়গা থেকে স্টার্ট করার কারণ ছিল, এর আগে আপনার সকালের আলো ছিল না, আর ওদিন বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর আজকেও এই জায়গায় আসলাম। সো আপনাদেরকে শেয়ার করতেছি আর কি, যে সেম জায়গায় আসলাম কিন্তু দুইটা ডিফারেন্ট গন্তব্যে। একদিন গেলাম বান্দরবন, আর একদিন গেলাম আপনার এখন যাচ্ছি হলো কক্সবাজার। মানে এই জায়গা থেকে দুইটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ওয়েতে ভিন্ন ভিন্ন সময় ভিডিওটা আর কি করছি। সো এখন এই জায়গার পরিবেশ কি বলবো আর, আপনার চট্টগ্রাম শহরে তো ভাই যারা থাকেন তারা আমার মতে অনেক ধৈর্য সভ্য সহকারেই থাকেন, কারণ ঢাকা সিটির মতো এই সিএনজির মতো যে জিনিসগুলো আছে, আপনার 6 জন বা 7 জন করে নেয়, পিছনে 6 জন বা পিছনে 4 জন, সামনে 2 জন করে, এইগুলোর যন্ত্রণায় চট্টগ্রাম সিটি থেকে আমার বের হইতে অনলি 1 আওয়ার লাগছে। অনলি কেন বলছি, কারণ বেশি বললে ভাই এই জায়গায় লাভ নাই। আমার অনেক সময় লেগে গেছে, অনেক সময় খাইছে, 1 ঘন্টা সময় খেয়ে লেগেছে চট্টগ্রাম শহরে। তো চট্টগ্রাম শহরে যেই সময়টা আমি পার করছি, এই সময়টা যদি আমি অন্য জায়গা দিয়ে আসতাম তাইলে আরও তাড়াতাড়ি আমি কক্সবাজার পৌঁছাতে পারতাম। সো এই জায়গাও সেম, টোল লাগে না। দেখলাম বাইকাররা যাচ্ছে, যারা আশেপাশের বাইকার আছে, সো আমিও সেম লেন ইউজ করব, কারণ আমিও তো টোল দিব কেন, যারা আশেপাশের বাইকাররা যাচ্ছে যেহেতু, তারা যেহেতু টোল ছাড়া যাচ্ছে, সো আমিও টোল ছাড়াই যাব। আসলে আজকে আসার সময় কোনো জায়গায় টোল দিতে হয় নাই, এখন বাদবাকিরা সামনে গেলে তা আপনারা জানতে পারবেন। সো এটা হলো স্বাগতম দক্ষিণ সড়ক বিভাগ চট্টগ্রাম, ওয়েলকাম সাউথ রোড ডিভিশন। সো সাউথ রোড ডিভিশনে আমরা আছি এখন, মানে চট্টগ্রাম দক্ষিণে। তো আমি এদিকে ম্যাপ বের করে নিছি, কারণ এদিকে আপনার চিনি না। ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা মোটামুটি চিনা যায়, দেখা গেলো এক রোডেই আপনার সোজা আসলে একদম চট্টগ্রামের ভিতরে ঢোকাবে। কিন্তু এদিকে আসলে আমার আসলে অত পদাচারণা নাই তো ভাই। আমি যদি বলি যে আমি এদিকে রেগুলার আসি, তাহলে আপনাদের সাথে আমার ইনজাস্টিস করা হবে। আমি এদিকে ভাই অত আসি না, অনেক দিন পরে আজকে আসলাম, কক্সবাজারে যাব দেখা। সো এরকমই কক্সবাজার অথবা বান্দরবন গেলে টেলে এদিকে আসা হয় না, এলে আসলে এদিকে আসার আমার প্রয়োজন হয় না, বা আমিও আসলে এদিকে কমই আসি। সো এখন সামনে যাই, আমরা আরেকটা বিরতি নিব। অলমোস্ট দেখা যাক 50 কিলোমিটার চালানোর পর আরেকটা বিরতি নিব, সেটা হলো হালকা পাতলা আপনার 1 নাম্বার 2 নাম্বার ক্লিয়ার করার বিরতি। হয়তো 2 জনের 1 নাম্বারই আসছে, আমার বন্ধুর মনে হয় 2 নাম্বার আসছে। সো এটা ক্লিয়ার করার বিরতি সামনে যেয়ে নিব। আর কিছুক্ষণ আগে আমরা আরেকটা বিরতি নিয়েছিলাম, আমার গলাটা মনে হয় হালকা বসে গেছে, কারণ বৃষ্টিতে ভিজতে হয়েছে, এই কারণে হয়তো সর্দি লাগছে বা ঠান্ডা লেগে গেছে। সো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা অবশ্যই যদি আমার গলাটা বসে যায়, কথা হালকা না বোঝা যায়, তাহলে অবশ্যই একটু ভাই আপনারা স্যাক্রিফাইস করেন। এতটুকু স্যাক্রিফাইস করলে কিছুই হবে না ভাই। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো এখনও অনেকে করেন নাই, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই করে দেন, করে দিলে অনেক ভালো লাগবে। আপনাদের বলছিলাম যে আমি আবার কক্সবাজারের আশেপাশে যে ভিডিও স্টার্ট করব, কিন্তু 2 ঘন্টা যাবৎ গুগল ম্যাপ আমার এই চট্টগ্রামের ভিতর দিয়ে ঘোরাচ্ছে বলতে, আমারে প্রথমত ঢুকাইছিল বাঁশখালী দিয়া অলমোস্ট 2 ঘন্টা আপনার এরকম রাস্তা, একটু পরে পরে বাজারের ভিতর দিয়ে আপনার টানা যায় না গাড়ি, চট্টগ্রাম বাঁশখালী আর কি, গাড়ি টানা যায় না, এই ঝামেলা ওই ঝামেলা, দেখা যাচ্ছে সামনে একটা বাস দাঁড়ায় থাকে, পুরো রাস্তা জাম, পুরো রাস্তা ব্লক কইরা। এই কারণে কি বলবো, গুগল ম্যাপের প্রতি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, একদম খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তারপরও গুগল ম্যাপ এখনও দেখছি, কারণ গুগল ম্যাপ না দেখলে জায়গায় পৌঁছাতে পারবো, কারণ শরীরে একদম টায়ার্ড হয়ে গেছে। অলমোস্ট আমাকে 2 ঘন্টা ঘুরাইছে, তার মানে বাসা থেকে আমি এখন পর্যন্ত 350 কিলোমিটার চালায় ফেলছি, তারপরও দেখতেছি এখনও 85 কিলোমিটার বাকি আছে। বুঝলাম না গুগল ম্যাপ কী করলো, এই রাস্তায় কেন ঢুকাইলো তাও আমি জানি না। তো বাঁশখালী দিয়া কারো আসার অভিজ্ঞতা আছে কি না কমেন্ট করে জানায়েন। আর এই রোডটায় দেখলাম আপনার ওরকম বাস টাস নাই, এই রোডটায় আপনার টুকটাক এই সিএনজি টিএনজি সমস্যা। এই জায়গায় বাস থাকলে আপনার বাসের সাথে গাড়ি চালানো যায়, কিন্তু এই সিএনজি অটোরিকশার সাথে গাড়ি চালানোই যায় না। এগুলো তো কোনো আপনার সিগন্যাল
কোনো হর্ন কোনো কিছুই বোঝে না। আর কিছুক্ষণ পর পরে যেরকম বাজার, এই বাজারের জন্য তো গাড়ি চালানোই যায় না। কি বলবো, একবারে খুবই ডিসঅ্যাপয়েন্টেড অবস্থা। মানে গাড়ি যদি আপনার চালানো যেত, দেখা গেল 200 কিলো রাস্তা হলো কিন্তু সমস্যা নাই। আপনার রাস্তা ভালো থাকলে গাড়ি যদি টানা যায় তো প্যারা নাই, গাড়ি কিন্তু টানাই যায় না। এই জায়গায় গাড়ি তো আপনার কি চালাবো, গাড়ি চালানোর অপশনই নেই। তো ওয়েলকাম আপনাদের কক্সবাজারের বর্তমান পরিবেশ হলো এরকম, বৃষ্টির কারণে অলমোস্ট ভিডিওটা করতে পারি নাই। আমি কিছু কথা এই ভিডিওর শেষে বলবো। সো এই জিনিসটা দেখার জন্যই শুধু আমরা এত কষ্ট করে বাইক চালায় আসি। এই জিনিসটা দেখার পরেই দেখা যাচ্ছে আমাদের সমস্ত দুঃখ বেদনা সব দূর হয়ে যায়। সামনে যে বীজটা আছে এটার সাথে একটা মানে মজার কাহিনী আর কি। আমি যখন ছোট ছিলাম তখন আমার ফ্যামিলির সাথে আসছিলাম, আসার পর ওনাদের জিজ্ঞেস করছিলাম যে সামনে এটা কি খেলার মাঠ নাকি। অনেক ছোট থাকে তখন, মনে হয় আমি ক্লাস 4 অথবা 5 পড়ি। তারপর আমার ফ্যামিলি বলতে না ওইটাই তো কক্সবাজার আর কি। এই কাহিনিটা এখন এই জায়গায় আসলেই আমার মনে পড়ে প্রায়। আমি এখন হোটেল দেখবো, দেখে হোটেল নেই, হোটেলে যাই কিছু কথা আপনাদেরকে শেয়ার করি। কেন ভিডিওটা আনসাকসেসফুল করেছি বা সম্পূর্ণ ভিডিওটা কেন করতে পারি নাই সেটা আপনারা অবশ্যই জানবেন বা সেটা আপনারা অবশ্যই শুনবেন। শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর আমি হোটেল এই সাইডে এই জায়গায় একটা হোটেলে থাকছিলাম, সেই হোটেলটা এখন দেখবো রুম আছে কিনা। আর এখন যেহেতু আপনার ঘূর্ণিঝড় আর নাকি আজকে চলতেছে রাস্তায় শুনলাম, তো ঘূর্ণিঝড় চললে হোটেল ভাড়া দিবে কিনা তাও দেখতে হবে। তাও আমি সব আপনাদের হোটেলে যাইয়া উঠা বলতেছি। কক্সবাজারের ব্লগটা শেষ করতে পারি নাই বিকজ ভাই প্রচুর বৃষ্টি। বিশ্বাস করবেন না কি পরিমাণ বৃষ্টি। কক্সবাজার আইসা শুনি 3 নম্বর সতর্কতা সংকেত। এই যে আমার বন্ধু আছে, ওরা জিজ্ঞেস করে আমরা মনে করেন আইসা গেছি। দাঁড়ানো আপনাকে আমরা দেখাই। এই যে আপনারা দেখতেছেন আমার জুতার কি অবস্থা, এই যে জুতা, এই যে হেলমেটের কি অবস্থা, রেনকোট ছিল দেখে বাইসা গেছি। আর এই যে আমার ব্যাগ, এই যে ব্যাগ পুরো আপনার ভিজা একাকার অবস্থা। মানে এই ব্যাগ না শুকানো পর্যন্ত এই জায়গাতে আর কিছু কাজ করা যাবে না। আর কোনো হোটেলই দিচ্ছিল না, কারণ আপনার 3 নম্বর সতর্কতা সংকেত। তারপরে এই রুমটা নিলাম, যেহেতু পর্যটক নাই, এই রুমটা আপনার 2500 টাকা পড়ছে 2 রাত। 2 রাতের জন্য আমরা 2500 টাকা দিয়ে নিছি। এই যে আমার রেনকোটটা থাকাতে ভাই রক্ষা, নাইলে অবস্থা পুরো একাকার হয়ে যেত। প্ল্যান ছিল কক্সবাজার নিয়ে একটা লম্বা সিরিজ দিব, কিন্তু দেখা যাক উপরওয়ালা যদি ভাগ্যে লেখে কালকে যদি বৃষ্টি থামে তো আপনাদের জন্য ভিডিও তৈরি করব। সো ভিডিওটা আপনারা দেখবেন। আর এই ভিডিওটা এখানে এন্ডিং করতেছি। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট করলে আমি কমেন্টের অ্যান্সার দিব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর কক্সবাজার ব্লগটা আনফিনিশড, আমার কুয়াকাটা ব্লগের মতো সেম, কিছু করার নাই। কুয়াকাটা ব্লগও সেম অবস্থা। কুয়াকাটা ব্লগে আমি গেছি কুয়াকাটা থেকে আসার সময় বৃষ্টির কারণে আনফিনিশ রাখতে হয়েছে। ওই কক্সবাজারও সেম। আই এম সরি, আপনাদের কাছে আবারও আমি দুঃখিত। তো অবশ্যই আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই আবহাওয়া কেরম আছে, আবহাওয়ার কি অবস্থা সেটা জেনে আসবেন। একটা জিনিস আসলে ভালো, আপনারা যদি বৃষ্টির দিনে আসেন তাহলে কক্সবাজার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি সেটা আজকে না হয় কালকে বৃষ্টিতে কক্সবাজার অবস্থাটা কেমন থাকে সেটা দেখাবো একটা ভিডিওতে। সেটা রেনকোট পরে যেতে হবে। এখন যাব বিচে যাইয়া একটু গোসল করব। আর আমরা আস্তে আস্তে অলমোস্ট 3টা বাজছে। আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি 4টার দিকে আমি, আর এই জায়গায় আস্তে আস্তে 3টা বাজছে। আর বললাম না কতক্ষণ লাগছে, রাস্তায় বৃষ্টিতে একার অবস্থা।